বাদর বন্ধু ও ভীতু লিডার। বাদর বন্ধু ও ভীতু লিডার আমি একদমই ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা অডিও। আমি যদি ইস্টবেঙ্গল নিয়ে বলছি, তবু যেগুলো বলবো সেগুলো কিন্তু আপনারা হয়তো জীবনের বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। তো ইস্টবেঙ্গলে যাওয়ার আগে একটা মজার একটা ঘটনা বলি। আমি যেখানে থাকি সেখানে একটা নাটকের একটা গ্রুপ আছে। তো বেশ কয়েক মাস আগে এরা একটা বাংলা নাটক করেছিল, খারাপ করেনি, প্রথম প্রয়াস হিসেবে ভালোই করেছিল। যখন আমি কলকাতায় থাকি বা থাকতাম বা যখনই যাই, আমি সুযোগ পেলেই দেখি, বাংলা নাটক দেখি। ইদানিংকালে যখনই গেছি কলকাতায় নাটক দেখেছি হয়তো, তখন ছোট ছোট আমি অডিও শেয়ার করেছি। তো যে ডিরেক্টর যে বাংলা নাটকটা করেছিল, তো সে আজ সকালে আমার জিজ্ঞেস করছে, আচ্ছা একটা যে হিন্দি নাটক হলো কিছুদিন আগে, নাটকটা কেমন হয়েছে। সে নাটকটার সাথে জড়িত ছিল না, যদি একই গ্রুপ থেকে করেছে, সে ডিরেক্ট করেনি এবং সে জড়িতও ছিল না, কোনোভাবেই জড়িত ছিল না। তো আমার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছে কেমন হয়েছে, তাই বললাম বেশ বাজে হয়েছে, বসে দেখা যাচ্ছে না। সে বলে সে আটকে উঠেছে, মানে মানে বোধহয় প্রথম এরকম ফিডব্যাক পেলো। সে বলছে সে কি, সবাই তো বলছে ভালো হয়েছে। তা আমি বললাম আমি তো সবার ফিডব্যাক দিচ্ছি না, সবার হয়েও দিচ্ছি না, আমি আমারটা দিচ্ছি। তো সে বলছে যে মানে কেন, কি হলো। তাই আমি বললাম যে তোমার পরিচিত একজন আছে, আমি নাম উল্লেখ করছি না এখানে, তাকে কিন্তু আমি নাটক শুরুর 2 ঘন্টা আগে একটা লেমনেড খেতে খেতে একটা লেকের ধারে বসে সুন্দর পরিবেশে আমি কিন্তু বেশ ডিটেলে বলেছি, ব্যাখ্যা দিয়ে বলেছি যে কি কি কারণে নাটকটা খুব ঝুল হতে চলেছে। এবং আমি বললাম তুমি তার থেকে জেনে নাও। বলছি কী কী। আমি বললাম এখন যদি আমি লিখতে যাই আমার ল্যাপটপটা ঝুলে যাবে। তো আপনারা জানি না তো, সেই নাটকটা দেখার পর আমি একটা অডিও শেয়ার করেছিলাম, ভিডিও র্যাদার, এবং সে ভিডিওটা কিন্তু আমি ইচ্ছে করে নাটক শুরুর আগে কেটে দিয়েছি, মানে নাটক শুরুর পর আর রেকর্ড করিনি। এবং আমি কিন্তু ভিডিও চলাকালীনই বলেছিলাম, সেটা নাটক শুরু হওয়ার আগে আমি কিন্তু বলছিলাম কি কি কারণে নাটকটা ভালো হবে না। তো একাধিক কারণ আছে। তো সেই জন্য বলছি যে আমাকে কাল থেকে অনেকেই বলছে যে দাদা তুমি যে কথাগুলো বললে সেগুলো তো হয়ে যাচ্ছে, এর পেছনে কোনো রকেট সায়েন্স নেই, মানে আমি কোনো হাত দেখতে জানি না, কোনো গ্রহ নক্ষত্রর হিসেব করতে জানি না। জাস্ট কিছু ঘটনা আপনি যদি সেগুলো নিয়ে এক্সট্রাপোলেট করেন, ইন্টারপোলেট করার দরকার নেই, এক্সট্রাপোলেট মানে আপনি যদি কিছু ডেটা পয়েন্ট নিয়ে, ডেটা পয়েন্ট সহজ করে বলছি, কিছু ঘটনা ঘটে যাচ্ছে পরপর, সেগুলো যদি আপনি ভেবে চিনতে সেটাকে এবার আপনি লাইনটা টেনে দেন, তাহলে আপনি বলতে পারেন ভবিষ্যতে কি হবে। খুব সহজ, আপনি এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। যেমন আজকে কিছুক্ষণ আগে দেখলাম এক্সট্রা টাইমে একটা ভিডিও দিয়েছে, সেটা বোধহয় বিভিন্ন মিডিয়া চ্যানেলও দিয়েছে। সেখানে অলোক মুখার্জি দেখলাম ভীষণ নিন্দে করেছে ইস্টবেঙ্গলে যে ফিটনেস ট্রেনার। তো আমি ট্রেনিংটা নিয়ে কিন্তু একটা অডিও শেয়ার করেছি, যে কিভাবে ট্রেনিংটা নিয়ে একটা ভুল ব্যাখ্যা হয়তো করছে, সবাই করছে, আমাদের ফ্যানরা করছে, এক্স প্লেয়াররা করছে। একটা ছোট্ট করে জাস্ট ট্রেনিং সংক্রান্তই বলেছি। তো যাকে, তো এই অডিওটা মানে ভিডিওটাতে দেখলাম অলোক মুখার্জি কোয়াদ্রাতে খুব নিন্দে করলেন, বললেন উনি নিজে লেফট ব্যাক প্লেয়ার ছিলেন, কিন্তু টিমের লেফট ব্যাক রাইট ব্যাককে কোথায় কীভাবে দাঁড়াতে হবে সেগুলো উনি শেখাতে পারছেন না বা পারেননি বা জানেন না, এই ধরনের কথাবার্তা। ডিফেন্স অর্গানাইজেশন একদমই হয়নি। এটা বলতে বলতে, ঠিক কথা এগুলো বলছিল, তো বলতে বলতে হঠাৎ করে অলোক বলে ফেললো যে উনি তো গ্রেট কোচ, উনি ভালো কোচ বলে ওনাকে আনা হয়েছে। এখানে একটা সমস্যা, ওই যে বললাম না বাদর বন্ধু, আপনার জীবনে মানে একটা বাদর বন্ধু থাকার থেকে, ভালো বাদর বন্ধু থাকার থেকে শত্রু থাকা ভালো। আপনার যদি আশপাশে শত্রু থাকে, আপনি অন্তত একটু সচেতন থাকেন যে এ কিন্তু শত্রু, এ কিন্তু আমার ক্ষতি করতে পারে। কিন্তু একটা বাদর, আপনার পড়েছেন নিশ্চয়ই গল্পটা, ছোটোবেলায় খুব কমিক্স ছিল তো তখন, এরকম প্রচুর কমিক্স এগুলো, বা আপনি বিভিন্ন প্রকারের নিশ্চয়ই গল্পের বইতে পড়েছেন যে মালিক ঘুমাচ্ছে, মালিকের নাকের ওপর একটা মশা এসে বারবার বসছে। তো বাদর, পোষা বাদর, খুবই প্রভু ভক্ত, ভাবছে মশাটা বিরক্ত করছে, তো মশাটাকে মারতে হবে। তো একটা দেয়ালে একটা তরোয়াল ছিল, তো তরোয়ালটা এনে নাকে যখন বসেছে মাছিটা বা মশাটা,
মেরেছে তার নাকের ওপর, চালিয়ে দিয়েছে। তো এরকমই আপনার আশপাশে যদি বাঁদর বন্ধু থাকে, সে হয়তো চাইছে আপনার উপকার করতে, কিন্তু আপনার অপকার করে দেবে। এই ধরনের এক্স প্লেয়াররা যারা রয়েছে ইস্ট বেঙ্গলের, অলোক থেকে শুরু করে নবী, প্রত্যেকে, মেহতাব, আমি এদের কথাবার্তাগুলো শুনি তো মানে একটা মিক্সড ব্যাগ লাগে। কিছুটা শিক্ষা, কিছুটা চূড়ান্ত অশিক্ষা, যে অশিক্ষার দরুন আপনার ক্ষতি হয়ে যাবে। মানে এরকম বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। মানে এই ধরনের এক্স প্লেয়ারকে নিয়ে আপনি যদি একটা টেকনিক্যাল কমিটিও করেন, মুখ থুবড়ে পড়বেন বারবার করে। তো এইটা হচ্ছে সমস্যা এই ধরনের এক্স প্লেয়ারদের। এবং বেশিরভাগ আমি জানি না, মানে যেমন বিকাশ থেকে শুরু করে, এখন বিকাশ দেখবেন মানে খুব গালমন্দ করছে কোয়াদ্রাতকে, কিন্তু এই বিকাশটাই মানে মরশুম শুরুর আগে বারবার কোয়াদ্রাতের প্রশংসা করেছিল। কিন্তু আমি দেখুন, এবং আমার চ্যাট ফোনে কতিপয় কিছু ইস্টবেঙ্গল ফ্যান আছে, খুব কতিপয়, আমি একা বলেছি এটা বলছি না, আছে কিছু, মানে সবাই মানে ঠিক মূর্খ নয়। তো কতিপয় ইস্টবেঙ্গল ফ্যান কিন্তু শুরু থেকে আমরা বলে আসছি কোয়াদ্রাতে কি প্রবলেমগুলো, কেন এগুলো একটা হিস্টোরিক্যাল ডেটা। মানে যেই লোকটা কোনোদিন কোচিং করায়নি, তার জীবনে এখন কত 58 বা 59 বছর বয়স বোধহয় ওনার, গোটা জীবন উনি শুধু ইস্টবেঙ্গলে আসার আগে শুধু বেঙ্গালুরুতে কোচিং করিয়েছে, আগে পরে কোচিং করায়নি। ওই বেঙ্গালুরুতে একটা হঠাৎ করে হয়ে গিয়েছিল, কারণ উনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, হেড কোচ হঠাৎ করে চলে যায়, একটা ভালো অফার পায় ইউরোপে, তখন তাকে হেড কোচ করে দেওয়া হয়। তো তারপরেও যদি আপনি দেখেন 2.5 বছরে প্রথম বছরটা ভালো পারফর্ম হলো, যেহেতু অলরেডি টিমটা সেট ছিল, দেখবেন তারপর কিন্তু পারফরমেন্সটা ডিপ করতে শুরু করেছে, একদম স্টেডি ডিক্লাইন। এবং থার্ড মরশুমে এত বাজে খেলতে শুরু করলো বেঙ্গালুরু যে কোয়াদ্রাতকে ওরা তাড়িয়ে দিল। তো সেই লোকটা হঠাৎ করে কি করে গ্রেট কোচ হয়ে যায়, মানে জানি না, মানে এটা কোন মাদকদ্রব্যের দ্বারা সম্ভব। বা মাদকদ্রব্য তো আমি এমনি বলছি, বেসিক্যালি টোটাল অশিক্ষা না থাকলে কেউ আপনি বলতে পারবেন না যে একটা গ্রেট কোচ, উনি কেন কোচিংটা পাচ্ছেন, উনি তো কোচ ছিলেনই না কোনো দিন। আমি তো এটাই বলার চেষ্টা করছি বারবার করে, যে কোনো দিন কোচ ছিলই না, সে কোচিং জানে না বা ভুলে গেছে, এই কথাগুলো একদমই অপ্রাসঙ্গিক। আপনি যদি এখন মানে ওনার রূপে মুগ্ধ হয়ে ভাবেন, বা রাজপুত্র এসছে ঘোড়ায় চেপে, ব্ল্যাক স্ট্যালিয়ানে চেপে, স্প্যানিশ কোনো রাজপুত্র এসছে, দেখতে ওনাকে অবশ্যই সুদর্শন। তো আপনি যদি এখন নিজের মনে একটা একটা কল্পনার ছবি আঁকেন এবং একটা বেলুনে, সেই বেলুনে যদি ভাসেন, তো আপনি ধপাস করে পড়বেন। মানে এতে করে মানে বিশাল বড়, আমি বলছি না যে বিশাল বড় পাণ্ডিত্য জাহির করলাম আমি এই ফোরকাস্ট করে, এটা খুবই স্বাভাবিক। তো পাঁচটি তো দেখা যাচ্ছে সে কোচিং করায়নি, হঠাৎ করে সে কী করে দারুণ কোচ হবে। একটা ধরুন অল্প বয়সী কোনো প্লেয়ার, যে ধরুন সবে মানে কোচিং জীবনে ঢুকছে, অল্প বয়সী, তার ক্ষেত্রে একটা একটা আপনার কাছে ল্যাক অফ ডেটা আছে, আপনার কাছে ইনফরমেশন নেই যে এ ভবিষ্যতে কী হতে পারে। কিন্তু এ তো অল্প বয়সী নয়, এ তো অনেক দিন ধরে চেষ্টা করেছে এবং পারেনি হেড কোচ হতে। এ তো মানে প্রমাণিত ব্যর্থ কোচ। মানে অল্প বয়সী, মানে কেউ একটা ধরুন একটা সবে কোচিং ক্যারিয়ার শুরু করছে, ধরুন ডিমাস ডেলগাডো, সে সবে কোচিংয়ে এসছে, আমরা জানি না সে কেমন করবে, আমি জানি না। তো সেই ক্ষেত্রে আপনি একটা বাজি নিতে পারেন যে এ প্রমাণিত নয়, যে ব্যর্থ হবে না, সফল হবে কোচ হিসেবে, এটা প্রমাণিত নয়। কিন্তু কোয়াদ্রা তো প্রমাণিত ব্যর্থ কোচ। যাকে আরেকটা যেটা বলছিলাম যে ভীতু ভীতু লিডার, একই কথা কিন্তু আপনার আমাদের নিতুর বাবুর ক্ষেত্রে প্রযোজ্য। আমি বারবার বলছি যে ক্লাবের অ্যাডমিনিস্ট্রেটিভ লিডার হিসেবে উনি যথেষ্ট ভালো কাজ করেছেন, ক্লাবটাকে বেচে দেননি, যেটা আমাদের পড়শি ক্লাব করেছে। কিন্তু উনি ফুটবলিং সেন্স ওনার খুবই কম, এবং এটাও কিন্তু প্রমাণিত। আপনি যদি দেখেন, এই যে গত 20 বছর যে ইস্টবেঙ্গল কোনো সাফল্য পায়নি ন্যাশনাল লেভেলে, এটা এখন তো আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু আমি ব্যক্তিগত স্তরে, মানে ধরুন, কেন আমার চ্যাট ফোরামটা বোধহয় 6 বছর পুরনো, কিন্তু তার আগেও তো লোকজনের সঙ্গে কথাবার্তা বলতাম, মানে টুইটার আসার আগেও তো একটা জগৎ ছিল। তাই প্রত্যেকবার ইস্টবেঙ্গল যেইভাবে টিমটা তৈরি করতো, কোনো স্ট্রাইকার নিত না নিতুরা, তাতে করে মানে প্রবাবিলিটি খুবই কম ছিল যে ইস্টবেঙ্গল সফল হবে কোনো স্ট্রাইকার ছাড়া। হয়ে গেলে একটা তুক্কা হতো, মানে জেতাটা, মানে সেটা কোনো মানে ক্যালকুলেটেড একটা কিছু হতো না। এবং আপনি যদি নিতুর ইতিহাস দেখেন,
যবে থেকে নিতু ক্ষমতায় এসছে, মানে সে অর্থে লিডার হয়েছে, পল্টু দাস চলে যাওয়ার পর নিতু যখনই সফল হয়েছে, আপনি যদি একটু ভালো করে বিচার করে দেখেন, মূলত কখন হয়েছে, ওই আশিয়ান টাইমের আশপাশে হয়েছে। এবং কেন হয়েছে তখন, তার কারণ তখন সুভাষ ভৌমিক বলে একজন ছিল, যিনি একটা জেদ ছিল, যার একটা ভীষণ ছিল। সুভাষ ভৌমিকের অনেক সমস্যা ছিল, কিন্তু তার মধ্যে একটা অদম্য একটা বাসনা, কিছু একটা করার একটা পাগলামি একটা ব্যাপার ছিল। মানে বলবো না যে দারুণ ক্যালকুলেটেড ভিশনারি উনি ছিলেন, কিন্তু একটা ভিশন ওনার ছিল, মানে একটু পাগলাটে গোছের। মানে যেন আমরা মোহাম্মদ বিন তুগলাককে অনেকে গালমন্দ করি, কিন্তু মোহাম্মদ বিন তুগলাক কিন্তু মানে ইডিয়েট নয়। তার হয়তো তার যে ভিশনগুলো ছিল, যে প্ল্যানগুলো ছিল, ওগুলো হয়তো বাস্তবায়িত করতে গিয়ে উনি হয়তো ফেল করেছেন। ফেল করতেই পারেন, যে কোনো বিষয়ে আপনি ফেল করতেই পারেন জীবনে, কিন্তু আপনাদের মধ্যে সবসময় যে একটা ভয় থাকে, ভয় মানে ফেলিয়ারের ভয়, আপনি কোনোদিন পাস করতে পারবেন না জীবনে। তো নিতুবাবুর মধ্যে কিন্তু এই ব্যাপারটা আছে, উনি খুব ভয় পান, মানে ফেল করার ভয় ওনার মধ্যে এত বেশি যে উনি বারবার ফেল করে, এবং উনি তখনই সফল হন। আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন, ওই যখন সে কারো কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়েছে, ধরুন সুভাষ ভৌমিক কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়েছে, বা বিজয় মালিয়ার থেকে ইনস্ট্রাকশন পেয়েছে, এবং তখন নিতু সেগুলো ফলো করেছে। আপনি যদি নিতুর যে বিভিন্ন ইন্টারভিউগুলো শোনেন, মানে একজন সফল ব্যক্তি তো একটা ইন্টারভিউ থাকে, সেখানে লোকে বাড়িয়ে চড়িয়ে বলে, যে কোনো মানুষ বাড়িয়ে চড়িয়ে বলে। আমি হয়তো কোনো দিন আমার ইন্টারভিউ হলে আমি বাড়িয়ে চড়িয়ে বলবো, আপনিও হয়তো বলবেন, যে কোনো একটা মানুষের একটা স্বাভাবিক প্রবণতা, সেটা বাড়িয়ে চড়িয়ে বলে। তো আমরা ধরে নিলাম, একটু এটা স্কেল ডাউন করলে, আমি যদি লিটারাল সেন্সে মানে ধরে নিই উনি যা বলছেন সবগুলি সত্যি, আপনি যদি একটু ভাবেন যে নিতু যে গল্পগুলো বলে, সেই গল্পগুলো কিন্তু একটাও লিডারের গল্প নয়। এই গল্প হচ্ছে, আমাকে দিদি এটা বলেছিল, মানে আমাদের মমতা ব্যানার্জি, আমাদের সিএম এটা বলেছিল, আমি এটা করেছি। আমাদের অরূপদা এটা বলেছে, মানে স্পোর্টস মিনিস্টার এটা বলেছে। অতীতে বলবে ভৌমিক এটা চেয়েছিল, আমি করেছি। তার আগের গল্প বলবে আমাকে পল্টুদা এটা বলেছিল, এটা করেছি। ওর হচ্ছে সবসময় মানে একটা হেড ক্লার্কের মতন একটা কেরানি আছে, মানে ভৃত্য বেশি, মানে স্লেভ, মানে একটা গ্লোরিফাইড স্লেভ। মানে তাকে কেউ একটা আদেশ দিয়েছে এবং সেই আদেশটা দারুণভাবে পালন করেছে। আপনি যদি ওর গল্পগুলো শোনেন, মানে ওর কৃতিত্বের গল্পগুলো শোনেন, তো দেখবেন সবসময় এরকম ব্যাপার রয়েছে। তো এই যে আর নিতুর সবসময় একটা ভয় রয়েছে, ওই জন্য ও দেখবেন, আপনি যদি জানি না আপনি কবে থেকে খেলা দেখছেন বা খেলা ফলো করছেন ইস্ট বেঙ্গলের, ও দেখবেন সবসময় পিঠ বাঁচানো কাজ করে, মানে যাতে কেউ কিছু না বলতে পারে ওকে। মানে কেউ যদি বলে কেন ফেল করলো এই কোচ কোয়াদ্রাত, বলবে আমি তো একটা আইএসএল জয়ী কোচ এনেছি। এরকম প্রত্যেকবার, মানে কোনো একটা প্লেয়ার ফেল করলো, টিম ফেল করলো, বলবে আমি তো একটা আই লিগ জয়ী টিম থেকে প্লেয়ার ধরে এনেছি। মানে সবসময় ও মানে কি করে জিতব থেকেও কি করে ব্যর্থ হলে তার একটা সাফাই দেব, সেইটার মাথায় কাজ করে। হয়তো সচেতনভাবে কাজ করেন। আপনারা অনেকে গালমন্দ করেন নিতুকে, কাটমানি এসব বলেন, আমি ব্যাপারেই যাচ্ছি না। এটা হচ্ছে, আমি তার সাইকোলজিটা নিয়ে একটু বিশ্লেষণ করছি। আমি আবারও বলছি যে অলোক মুখার্জি এরা যে মানে ইচ্ছে করে ভুল বলছে তা নয়, মানে তারা ব্যক্তি হিসেবে এরকম, মানে কিছুটা জ্ঞান আর অনেকটা অজ্ঞান। তেমনই নিতুর মধ্যে অ্যাজ এ লিডার, হি ইজ নট এ ভিশনারি লিডার। তো সেই জন্য আমি বারবার বলছি যে এদের যেটা দরকার, এমন কাউকে এদেরকে আনতে হবে যে আমাদের একটা ভিশন আছে। একটু পাগলটে হলেও ক্ষতি নেই, কিন্তু ভিশন থাকা খুব দরকার। যেমন সুভাষ ভৌমিক, হি ওয়াজ নট আ পারফেক্ট ভিশনারি, ঠিক আছে, কিন্তু একটা ভিশন ছিল, সেই জন্য ইস্ট বেঙ্গল কিন্তু তখন ভালো রেজাল্ট করেছিল। তো পারফেক্ট ভিশন থাকার দরকার নেই, হলে তো খুবই ভালো, মানে একটা আশ্চর্যের বিষয়, একটা আশ্চর্য কাণ্ড ঘটে যাবে, কিন্তু মানে থাকা দরকার আছে। আর সবসময় তো ভয় থাকলে হবে না, ভয় করে কি হবে, তো বারবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হয়েছে। সবসময় একটা মানে সাফাই, মানে আমি এই প্রমাণিত ওকে এনেছি, ওই প্রমাণিত, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট। তো এখন অনেকে আবার বলছে, দেখবেন বিনোকে কোচ করুন, বেনু কলকাতা ফুটবল লিগে ভালো করেছে। আপনি যদি কলকাতা ফুটবল লিগটা ভালো করে বিশ্লেষণ করেন, দেখবেন কলকাতা ফুটবল লিগে গ্রুপ লেগে কাস্টমসের টিমটা বেশ তৈরি টিম ছিল, সেখানে ধেরিয়েছিল ইস্টবেঙ্গল। আবার সুপার সিক্সে যখন ইস্টবেঙ্গল উঠেছে, তখন তো ওই সামার উইন্ডোটা সবে শেষ হয়েছে, তো যারা ভালো পারফর্ম করেছে কলকাতা ফুটবল লিগে, তারা অনেকে আই লিগ টিমে চলে গেছে। যেমন সুরুচি সংঘ, কাস্টমস, এরা ভীষণভাবে দুর্বল হয়ে যায় তখন। তো সেই জন্য দেখবেন সুরুচি সংঘ বা কাস্টমসের সাথে এরা সহজে জিতে যায় ম্যাচ। আবার মোহামেডান টিমটা
অল্প বয়সী টিম, তার সাথে আবার চোখের জলে নাকের জলে হয়ে গেছে। তো ভালো টিমের সাথে কিন্তু এই বিনোর টিমও কিন্তু মুখ থুপড়ে পড়েছে বারবার। আপনি যদি ঠিকঠাকভাবে ইতিহাসটা দেখেন, মানে ইতিহাসটাকে আপনি কিভাবে দেখছেন সেটা খুব ইম্পর্টেন্ট। আপনার কাছে হয়তো অনেক ইনফরমেশন আছে, কিন্তু আপনি ইনফরমেশনটাকে কীভাবে ইন্টারপ্রেট করছেন, কিভাবে সেটাকে রিভিউ করছেন, সেটা খুব জরুরি। নয়তো বারবার এই ভুল প্রমাণিত হবেন এবং আপনি জীবনে ফ্রাস্ট্রেশনে ভুগবেন। এখন লোকে ইউটিউবারদের গালমন্দ করছে, তো জানি না, কিছু ইউটিউবার তো অবশ্যই এজেন্টের কথা শুনে নাচানাচি করে, তার থেকে কিছু কমিশনের হয়তো তাদের আশ্বাস থাকে, আর বাকিরা হয়তো মানে একান্তই মূর্খ। তো এখন আমি দেখছি বিভিন্ন ইস্টবেঙ্গল ফ্যান বিভিন্ন পালা করে সমস্ত ইউটিউবারকে গালমন্দ করছে। দেখুন, আমি এই মুহূর্তে দেখছি না এমন কোনো ইউটিউবার আছে বা যারা অ্যাক্টিভলি ইউটিউবে কন্টেন্ট তৈরি করে যাদের কথা আপনি মন প্রাণ দিয়ে শুনতে পারেন। যদি দেখিস এরকম কেউ আছে আমি বলে দেবো, এই মুহূর্তে কেউ নেই। আপনি চেষ্টা করুন আপনি অন্তত ব্যক্তিগতভাবে যাতে উন্নত হতে পারেন মানুষ হিসেবে। এবার ইস্টবেঙ্গল কী হবে সেটা টোটালি নির্ভর করছে ওই মিতুবাবুদের ওপর, মানে যারা ম্যানেজমেন্টে রয়েছে তারা কিভাবে এবার রিয়্যাক্ট করবে। আপনার আমার হাতে তো নেই, আর ক্যান্ডেল নিয়ে আপনি বলতে পারবেন না দাবি এক দফা, এগুলো টোটালি একটা ফালতু ব্যাপার। দাবি এক দফা, এরা আরেক শ্রেণীর মানে মূর্খ ইস্টবেঙ্গল ফ্যান। কিছু একটা পেলেই হলো, দাবি এক দফা এক, জাস্টিস ফর, কিছুদিন আগে আর্জিগর করেছিল, এখন জাস্টিস ফর ইস্টবেঙ্গল শুরু করে দিয়েছে। টোটাল একটা ছ্যাবলামির পর্যায়ে নিয়ে চলে গেছে এরা এই শব্দগুলোকে। এরপর থেকে না লোকে যখন জাস্টিস বলবে লোকে হাসবে। যাকে আশা করি মূল বিষয়টা বলতে পারলাম। সকলে ভালো থাকবেন।